প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। 2029-এ ভগবানও মোদীকে ফেরাতে পারবে না। তৃণমূল কর্মীদের স্বাধীনতা সংগ্রামীদের মতো লড়াইয়ের বার্তা মহুয়ার। দলের সিংহভাগ সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে নতুন দল এনসিপিআইতে যোগ দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো তাবড় নেতারা এখন দলত্যাগী। তৃণমূলের এই চরম রাজনৈতিক সংকটের আবহেও দলনেত্রীর পাশে দাঁড়িয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। দলীয় কর্মীদের ভয় কাটিয়ে পাল্টা লড়াইয়ের ডাক দিয়ে এবার দিল্লির বিজেপি সরকার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানালেন তিনি। 2029 সালে ভগবানও মোদীকে ক্ষমতায় ফেরাতে পারবে না। দিল্লির বিজেপি সরকারকে নিশানা করে মহুয়া মৈত্র স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 2029 সালে ভগবানও আর নরেন্দ্র মোদীকে দিল্লিতে ক্ষমতায় ফেরাতে পারবে না। বিজেপি খুব দিল্লি কেন্দ্রিক দল। যেই দিল্লির পাওয়ার ওদের চলে যাবে, তখনই প্রতিটি রাজ্য থেকে ওদের দাপটও চলে যাবে। দলে একের পর এক হেভিওয়েট নেতার দলত্যাগ প্রসঙ্গে কৃষ্ণনগরের সাংসদ স্পষ্ট জানিয়ে দেন, অতীতে কে কি করেছেন তার দেখার সময় নেই। এখন থেকেই দলের নতুন অধ্যায় শুরু হচ্ছে। কর্মীদের বার্তা দিয়ে তিনি বলেন, কে 98 সাল থেকে তৃণমূল করেছে সেটা আর দেখার দরকার নেই। যে অন্য দলে যাবে যাক, তৃণমূল কংগ্রেসের ইতিহাস আজকের দিন থেকে লেখা হবে। যারা আজকের দিন থেকে দাঁড়িয়ে লড়াই করতে পারছে তারাই আসল। দলীয় নেতা কর্মীদের কেন্দ্রীয় এজেন্সির ভয় ভাঙাতে কার্যত স্বাধীনতা সংগ্রামের উদাহরণ টেনে এনেছেন মহুয়া। কর্মীদের উদ্দেশ্যে তার হুঙ্কার, দিদির সৈনিক হলে 10টা কেস খেতে হবে। 1 মাস জেলে গেলে কেউ মরে যায় না। আমাদের অনেক লোক জেলে গেছে, জামিন পেয়ে 3 সপ্তাহ পর বেরিয়ে এসেছে। স্বাধীনতা সংগ্রামের সময় লোকে বলতো, যদি জেলেই না গেলাম তাহলে সংগ্রাম কি করলাম। মুখে দিদির সঙ্গে আছি বললে হবে না, ঘর থেকে বাইরে বেরোতে হবে। যারা এতদিন ক্ষমতা ভোগ করেছে তাদের এখন দলের জন্য ত্যাগ স্বীকার করতে হবে জানিয়ে মহুয়া বলেন, তাদের এখন যদি 30 দিনের জন্যও নিজেদের স্বাধীনতাকে ত্যাগ করতে হয় তাহলে সেটা করতে হবে। ভয়টাকে ভাঙতে হবে। তৃণমূলের অন্দরে যখন ভাঙন ও হতাশা স্পষ্ট, তখন মহুয়া মৈত্রের এই ঝাঁঝালো ও লড়াকু বক্তব্য কর্মীদের কতটা অক্সিজেন দিতে পারে, এখন সেটাই দেখার। 3000 টাকার আশায় জল, একের পর এক অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল, ধুলিয়ানে বিক্ষোভ মহিলাদের। বাংলার মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কয়েক লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা করে চলে গেলেও এখনো এমন অনেকে আছেন যারা টাকা পাননি। এবার তাদের মধ্যে অনেকে বিক্ষোভে নামলেন। প্রকল্পের ফর্ম ফিল আপ করতে গিয়ে হয়রানি ও একাধিক নথি পেশ করার পরেও আবেদন বাতিল হওয়ার অভিযোগ তুলে সোমবার সকালে মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার সামনে বিক্ষোভ দেখান বহু মহিলা। অন্নপূর্ণা যোজনার একাধিক আবেদন বাতিলের অভিযোগ। জানা গিয়েছে, এদিন মূলত ধুলিয়ান পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নেতৃত্বে এই বিক্ষোভ হয়। তবে অন্যান্য ওয়ার্ডের কয়েকজন মহিলাও এতে সামিল হন। তাদের অভিযোগ, এই সরকারি প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে অযথা হয়রানির মুখে পড়ছেন তারা। ফর্ম জমা নেওয়ায় টালবাহানা, বারবার নানান নথি চাওয়া, স্পষ্ট কারণ না জানিয়ে অনেক আবেদন বাতিল করা হয়েছে। এই বিষয়ে এক বিক্ষোভকারী মহিলা বলেন, প্রথমে আইসিডিএস এর কয়েকজন কর্মী আবেদনপত্র দিচ্ছিলেন, পরে কয়েকজন বড়লোক শ্রেণীর লোককে দিয়ে ফর্ম দেওয়া বন্ধ করে দেওয়া হয়। আমরা অনলাইনে আবেদন করছি। গতকাল ওরা হঠাৎ বললেন রিসিপ্ট কপি যাচাই করা হবে। বিকেল 4টের পর আবার জানাই এই প্রক্রিয়া বন্ধ রয়েছে, ওপর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চাই দিলে সবাইকে টাকা দিক, না হলে কাউকে দিতে হবে না। এই বিষয়ে বিজেপি নেতা মিলন ঘোষ বলেন, অন্নপূর্ণা যোজনায় ধুলিয়ান পুরসভা এলাকার প্রায় 19,000 আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে 16,500-এর কিছু বেশি আবেদনকারীর ফর্ম ভেরিফাই হয়েছে। বাকিদের কারো নামের বানান ভুল, কারো আবার ভুল নথি জমা পড়েছে। পুরসভা সূত্রে জানতে পেরেছি, ছোটখাটো ভুলের জন্য এখনো তাদের নাম ওয়েবসাইটে ওঠেনি। তবে নতুন করে ওয়েবসাইট খুললে সংশোধন করে আপলোড করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে বিক্ষোভকারীদের দাবি, দ্রুত যদি সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলন করা হবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এদিন পুরসভার সামনে সাময়িক উত্তেজনা তৈরি হয়। তবে ধুলিয়ান পুরসভার তরফ থেকে এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। বিজেপি বাংলায় ক্ষমতায় আসতেই অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এর অধীনে যোগ্য মহিলাদের মাসে মাসে 3000 টাকা করে দেবে সরকার। 1 জুন থেকে আগামী 90 দিন এই প্রকল্পের আবেদনের কাজ চলবে। মমতা এখন মুখ্যমন্ত্রী নন, যা খুশি করা যাবে না। বিধানসভায় হুমায়ুনকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর। পাল্টা চ্যালেঞ্জ নওদার বিধায়কের। পশ্চিমবঙ্গ বিধানসভায় নজিরবিহীন তোলপাড়, উস্কানিমূলক মন্তব্য এবং আইন নিজের হাতে নেওয়ার হুমকির অভিযোগে নওদার বিধায়ক হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভার কক্ষে দাঁড়িয়ে অত্যন্ত কড়া ভাষায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এনাফ ইজ এনাফ। ধরে নিতে পারেন এটাই ওর শেষ বক্তব্য। একই সঙ্গে তিনি সাব বার্তা দিয়েছেন যে রাজ্যে আর কোন রকম গুন্ডারাজ বরদাস্ত করা হবে না। তবে এই হুঁশিয়ারিতে দমে না গিয়ে চাঁচাছোলা ভাষায় পাল্টা তোপ দেখেছেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়কও। মুখ্যমন্ত্রী বিধানসভায় হুমায়ুনের দুটি বিতর্কিত ভাষণের হুবহু খতিয়ান তুলে ধরেন।
প্রথম ঘটনাটি ঘটে গত 26শে জুন রেজিনগরের কাশীপুরে, যেখানে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে হুমায়ুন হুমকি দেন, আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব সেদিন এমন স্যাটা ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। দ্বিতীয় ঘটনাটিতে শক্তিপুরের ওসির 14 পুরুষের নাম ভুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, রেজিনগর উপনির্বাচনে নিজের ছেলেকে জেতাতে এবং 72% মুসলিম ভোটকে নিজেদের পক্ষে মেরুকরণ করতেই নওদার বিধায়ক এই বিপজ্জনক খেলা খেলছেন। সোমবার বিধানসভা অধিবেশন শুরু হতেই বিজেপি বিধায়কেরা হুমায়ুন কবিরের বিরুদ্ধে হাই হাই স্লোগান তুলে তীব্র প্রতিবাদ জানাতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হলে স্পিকারের অনুমতি নিয়ে হাউসের সামনে বিধায়কের বিতর্কিত বয়ান পেশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে তিনি হুমায়ুনকে বলেন, আপনাকে পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে এতদিন যা খুশি করেছেন, যা খুশি বলেছেন, কিন্তু এখন আর তা চলবে না। মুখ্যমন্ত্রীর এই আক্রমণের জবাবে এবার তীব্র আক্রমণ শানিয়েছেন হুমায়ুন কবিরও। মেরুকরণের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি সাফ জানান, নিজের দলের প্রার্থীর হয়ে প্রচার করা তাঁর অধিকার। খোদ মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন, উনি যত হিন্দু ভোট একাট্টা করবেন তত মুসলিম ভোট পোলারাইজ হবে। আগামী দিনে পুরসভা, পঞ্চায়েত বা লোকসভা ভোট এলেই তা দেখতে পাওয়া যাবে। শুভেন্দুর জেলের হুঁশিয়ারিকে গুরুত্ব না দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে এনেছেন হুমায়ুন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রশাসনকে নিজের কবজায় রেখে ক্ষমতা ধরে রাখার রাজনীতি করেছিলেন, উনি যদি সেই রাস্তায় না হাঁটেন তবে রেজিনগরে আমরাই জিতব। তিনি মনে করিয়ে দেন, এই রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টি তৃণমূলকে 81,000 এবং বিজেপিকে 59,000 ভোটে হারিয়েছে। নির্বাচন কমিশন যখনই ভোটের দিন ঘোষণা করুক, প্রশাসন দিয়ে জবরদস্তি বা হেনস্থা না করা হলে রেজিনগরের মানুষ আগের চেয়েও বেশি মার্জিনে তার দলকে জেতাবে বলে ওপেন চ্যালেঞ্জ ছুড়েছেন প্রবীণ এই নেতা। সব মিলিয়ে বলা যায়, হুমায়ুন কবিরের বিরুদ্ধে রেজিনগর এবং শক্তিপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় দুটি সুনির্দিষ্ট এফআইআর দায়ের হওয়া সত্ত্বেও এই মুহূর্তে লড়াইয়ের ময়দান ছাড়তে নারাজ নওদার বিধায়ক। একদিকে স্বয়ং মুখ্যমন্ত্রী এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করার এবং অভিযুক্তদের সবক শেখানোর হুঙ্কার দিয়েছেন, অন্যদিকে বিধায়ক হুমায়ুন কবিরও গ্রেপ্তারি বা প্রশাসনিক চাপে তোয়াক্কা না করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আর এই হাই ভোল্টেজ রাজনৈতিক সংঘাতের পর মুর্শিদাবাদের উপনির্বাচন এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়। পেন যদি ফিরহাদ হন তাহলে দোয়াত মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভায় কি বললেন মুখ্যমন্ত্রী? তারাতলা দুর্ঘটনায় এর আগে বিধানসভায় কালী বলে উল্লেখ করে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি ছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। পুরসভার দায়িত্বে থাকা সময়ে বেলাগাম দুর্নীতি করার অভিযোগ উঠেছে এই কালীচরণের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তিনি। সোমবার বিধানসভায় সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো পেন ও দোয়াতের প্রসঙ্গ। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পেন যদি ফিরহাদ হাকিম হন তাহলে দোয়াতের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কালীর সঙ্গে যদি পেনও যায় তাহলে দোয়াতকেও যেতে হবে। যদিও তারপরেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, তার সরকার প্রমাণ ছাড়া কোনো পদক্ষেপ নেবে না। প্রমাণ জোগাড় করা হচ্ছে, সেটা জোগাড় হলে কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কালীচরণ গ্রেপ্তারির পরে মুখ খুলেছিলেন মমতাপন্থী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, শুধু কালীকে ধরলে হবে? আসল দোয়াত, পেন আর কলমটা কোথায়? কালীকে দোয়াতে রাখতে হয়, আসল দোয়াত ও পেনকেও ধরুন। রাজনৈতিক মহল সূত্রের খবর, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন ফিরহাদ হাকিম। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় ছায়া সঙ্গী ফিরহাদ এখন ঋতব্রতপন্থী তৃণমূলের সঙ্গে রয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন একাধিকবার। সম্প্রতি কলকাতা পুরসভার একটি অনুষ্ঠানে প্রাক্তন মেয়র হিসেবে শুভেন্দু অধিকারীর সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল তাকে। এদিন গুন্ডা দমন বিল নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য। রাজনৈতিক প্রতিহিংসা নিতে এই আইন ব্যবহার হবে না বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, আমরা কোনো ভদ্রলোকের বিরুদ্ধে প্রয়োগ করব না। নাম না করে সন্দেশখালীর ঘটনায় জড়িত শাহজাহান, জীবনতলার শওকত মোল্লা, ফলতার জাহাঙ্গীর খানের প্রসঙ্গ টেনে নওদার বিধায়ক হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই একই পরিণতি ওই নওদার এমএলএর হবে যদি ভাষা সংযত না করে। গুন্ডা মুক্ত বাংলার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়েছে গুন্ডা দমন বিল। বিলের সমর্থনে ভোট পড়েছে 176টি, বিপক্ষে ভোট পড়েছে 41টি। ভোট দান থেকে বিরত থেকেছেন 20 জন। গদি হারিয়েই বিজেপি ও ঋতব্রতকে তীব্র আক্রমণ মমতার। রাজ্যে ক্ষমতা হারানোর পর থেকে রাজ্য রাজনীতিতে এক প্রকার আড়ালে চলে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার দলের অন্দরেও প্রতিদিন ভাঙন তীব্র হচ্ছে। ইতিমধ্যে দলের এক বিরাট অংশ নিজেদের আসল তৃণমূল দাবি করে আলাদা ব্লক তৈরি করেছে। কিন্তু এই ছন্নছাড়া অবস্থার মাঝেই হঠাৎ এক ঝোড়ো ফোন কলে কেঁপে উঠল কলকাতার রাজনৈতিক মহল।
ফোনে বক্তব্য রাখার সময় দলবদলু ও বিদ্রোহীদের তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান যে কিছু নেতা আজকে নিজেদের সম্পত্তি এবং পরিবারকে বাঁচাতে বেইমানি করে অন্য দলে নাম লেখাচ্ছেন। তিনি অত্যন্ত আক্ষেপের সুরে প্রশ্ন তোলেন, মা আপনাকে মানুষ করলো আর আজ যখন মা অসুস্থ তখন তাকে দেখবেন না? মমতার এই মন্তব্য শোনা মাত্রই হাততালিতে ফেটে পড়ে গোটা রামমোহন লাইব্রেরি হল। এরপরে পরিষদীয় দলের বিদ্রোহীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যাদের এখনো সুবুদ্ধি আছে তারা ফিরে আসুন, নতুবা যারা বেইমানি করছেন তারা কিন্তু আগামী দিনে না ঘরকা না ঘাটকা হয়েই থেকে যাবেন। বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দল ভাঙার মূল কারিগর উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি এখন রাজ্যের বিরোধী দলনেতার আসনে বসেছেন, নাম না করে তাকে সরাসরি নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ও তো আসলে বিজেপি স্পন্সর্ড সিপিএম এর নেতা, তবে সিপিএম একটা অন্তত ভালো কাজ করেছিল যে একে দল থেকে তাড়িয়ে দিয়েছিল। মমতার এই ঝাঁঝালো আক্রমণের জবাবে অবশ্য পাল্টা তোপ দেখেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। তিনি কটাক্ষ করে বলেন, কুণাল বাবু নিজেই তো আমাকে 4 আনার নকুলদানা বলেছেন, তাহলে সেই আমাকে নিয়ে নেত্রী নিজের এত মূল্যবান সময় কেন নষ্ট করছেন সেটাই বুঝতে পারছি না। তদন্তকারী সংস্থা ও আদালতের আইনি টানাপোড়েন নিয়ে নিজের পারিবারিক যন্ত্রণার কথাও এদিন কর্মীদের সামনে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ ও আক্ষেপের সুরে তিনি বলেন, আমাদের পরিবারের ওপর দিয়ে এই মুহূর্তে কি ঝড় বয়ে যাচ্ছে তা আপনারা একবার ভেবে দেখুন। আমার 2 ভাইকে আমি অনেক আগেই বাড়ি থেকে বের করে দিয়েছি, কারণ এক পরিবারের সব মানুষ তো আর একরকম হয় না। কিন্তু অভিষেকের বাবা মা এখনো আমার সঙ্গেই থাকেন, আর আজ অভিষেককে প্রায় প্রতিদিন আদালতে চক্কর কাটতে হচ্ছে, রোজই তাকে সিআইডি আর ইডি ডেকে পাঠাচ্ছে। সব মিলিয়ে সাম্প্রতিক নির্বাচনে দলের খারাপ ফল এবং বিধায়ক সাংসদদের দলবদলের দাবির মাঝেই এবার 21শে জুলাইয়ের মেগা ইভেন্টটি তৃণমূলের কাছে অস্তিত্ব রক্ষার শেষ হাতিয়ার হতে চলেছে। হাইকোর্টের নোটিশ ও পুলিশের অনুমতির জটিলতা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে ধর্মতলায় যদি সেদিন মাত্র 5 জন কর্মী উপস্থিত থাকেন, তাও তিনি নিজে সেই শহীদ সমাবেশের মঞ্চে দাঁড়াবেন। নেতারা দূরত্ব তৈরি করলেও তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে এখনো মমতা আবেগ কতটা কাজ করে, এখন সেটাই দেখার। ভিটামাটি ছাড়া করব, কোনো দাঙ্গাবাজের ঠাঁই নেই, এই আইনে কোনো ফাঁক ফোকর রাখা হলো না। শুভেন্দু অধিকারী। বিধানসভায় পাশ করা হলো গুন্ডা দমন বিল। এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে আগের সরকারের আমলের একাধিক ঘটনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 2024 সালের পর ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল, উনি বলেছিলেন আমার প্রাণ থাকতে ওয়াক অফ বিল লাগু হতে দেব না, অথচ ওয়াক অফ এর জন্য পোর্টালে আবেদনের সুযোগ দেননি। কেন এই আইন আনার চেষ্টা সেটাও স্পষ্ট করে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, আমরা এই আইন এনেছি, কোথায় কোথায় ফাঁক ছিল অপপ্রয়োগ করব না। সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হবে না, নিশ্চিন্তে থাকুন। ফৌজদারি আইনের সঙ্গে নতুন এই আইনের কি পার্থক্য সেটাও এদিন তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন, দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, সরকারি বেসরকারি সম্পত্তি রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। ফৌজদারি আইনে প্রকৃত দোষীদের থেকে ক্ষতিপূরণ আদায়ের কোনো ব্যবস্থা ছিল না, আর সেই কারণেই এই আইনের প্রয়োজন। কোনো দাঙ্গাবাজের ঠাঁই নেই, এদিন বিধানসভা থেকে বললেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, এই লোকগুলো 6 মাস 8 মাস জেলে থাকবে, তারপর বেরিয়ে আসবে, আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে। এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। ভিটে মাটি ছাড়া করব, কোনো দাঙ্গাবাজের ঠাঁই নেই। আর যার অতীতের রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। আশা করি রাজনৈতিক লড়াই করবেন, অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে, আর প্রাক্তন মুখ্যমন্ত্রী তো 15 দিনের মধ্যে অনুমতি পেয়েছেন। মিটিং করার জন্য অনুমতি চাইলে পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী বললেন, রানী রাসমণি চেয়েছিলেন, আমি ভেবেছিলাম যানজট হয়ে যাবে, প্রচুর লোক আসবে, আমার ধারণা ছিল না 500-600 লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন, করেছেন, কে বাধা দিয়েছে? তাই বলে আপনি আবেদন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে চলে যাবেন? এ কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? এবার কলকাতার রাস্তা কি হকার মুক্ত হবে? বড় ইঙ্গিত দিলীপ ঘোষের। স্টেশন চত্বর থেকে হকার, অবৈধ দোকান উচ্ছেদ করছে রেল। এবার কি কলকাতার রাস্তাও হকার মুক্ত হবে? রাজ্য সরকারের তরফে কলকাতার উত্তর দক্ষিণের রাস্তায় হকার অভিযান হবে, তেমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ, সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কলকাতাও হকার মুক্ত হবে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ফুটপাত, রাস্তা, প্ল্যাটফর্ম এগুলো ব্যবসা করার জায়গা নয়, সেগুলো যারা বসেছেন, যারা বসিয়েছেন সবাইকে বুঝতে হবে। রাজ্যে পালাবদলের পরে স্টেশন এলাকাগুলি হকার মুক্ত করার কাজ শুরু করেছে রেল। হাওড়া, শিয়ালদা, দমদম সহ বহু গুরুত্বপূর্ণ স্টেশন ফাঁকা করা হয়েছে ইতিমধ্যেই। কলকাতার বহু রাস্তার ফুটপাতও হকারদের দখলে রয়েছে। সাধারণ মানুষজন ফুটপাত দিয়ে যাতায়াত করতে পারেন না অনেক সময়। বহু ক্ষেত্রে সাধারণ মানুষদের সঙ্গে দোকানীদের বচসাও হয় বলে অভিযোগ।
ফুটপাত দখলের কারণে রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যা হয় মানুষজনের চলাচলে। রাস্তা দিয়ে যাতায়াতের কারণে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। কলকাতার উত্তর ও দক্ষিণের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাত হকারদের দখলে রয়েছে বলে দীর্ঘ কয়েক দশকের অভিযোগ। বিজেপি সরকার ফুটপাত জবরদখল করে থানা হকারদের সরিয়ে দেবে, এমন গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। এবার সেই বিষয়ে বার্তা দিলেন দিলীপ ঘোষ। তিনি এদিন পরিষ্কার জানিয়েছেন, ফুটপাত, রাস্তা, প্ল্যাটফর্ম এগুলো ব্যবসা করার জায়গা নয়। সেগুলোতে যারা বসেছেন, যারা বসিয়েছেন সবাইকেই বুঝতে হবে, চেঁচামেচি করে কোনো লাভ হবে না। সাধারণ মানুষ ট্যাক্স দেন, তাদের চলাফেরা করার অধিকার আছে। তিনি আরো বলেন, যে দোকান তারা ট্যাক্স দেন তার সামনে দোকান বসে গিয়েছে, এগুলো তো ঠিক নয়। ফুটপাত পাওয়া যায় না। কলকাতায় একই ছোট রাস্তা, গাড়ি ঘোড়ার জ্যাম, তার উপর রিস্ক নিয়ে যদি রাস্তায় হাঁটতে হয়, এগুলো পরিষ্কার করতে হবে, আর নিজেরা সরে গেলেই ভালো। সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরো বাড়বে ঝড় বৃষ্টি। একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের। দুপুর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি। ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। বেশ কিছু জেলায় সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে 29শে জুন সোমবার দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তুমুল ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে। উল্লিখিত জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে জারি হয়েছে হলুদ সতর্কতা। এই সমস্ত জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। অন্যদিকে উত্তরে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। রাম মন্দিরের চোরদের পক্ষে সওয়াল করলেই 5 লক্ষ জরিমানা, বড় সিদ্ধান্ত অযোধ্যা বার অ্যাসোসিয়েশনের। অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরিতে ধৃতদের পক্ষে মামলা লড়বেন না কোনো আইনজীবী। সোমবার সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিল অযোধ্যা বার অ্যাসোসিয়েশন। এমনকি কোনো আইনজীবী যদি এই সিদ্ধান্ত অমান্য করে অভিযুক্তদের বাঁচাতে আদালতে দাঁড়ান, তবে তাকে 5 লক্ষ টাকা জরিমানা করা হবে। বলা বাহুল্য, ক্রমশ রাম মন্দিরে অনুদান চুরি নিয়ে পরিস্থিতি জটিল হচ্ছে। নিজেদের সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে অযোধ্যা বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কালিকা প্রসাদ মিশ্র বলেন, চম্পত রায়, গোপাল রাও এবং অনিল মিশ্রের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে অযোধ্যা আইনজীবী অ্যাসোসিয়েশন নিজস্ব খরচে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের দ্বারস্থ হবে। আইনজীবী অ্যাসোসিয়েশনের সহ সভাপতি রাজেশ কুমার উপাধ্যায়ের অভিযোগ, যাদের জেলে পাঠানো হয়েছে তারা চালক ও সাফাই কর্মী, তারা অপরাধী নয়। মূল অভিযুক্তরা হলেন চম্পত রায়, অনিল মিশ্র ও গোপাল রাও। কর্তৃপক্ষ তাদের আড়াল করছে। সিটের রিপোর্টে উঠে এসেছে, রাম মন্দিরের নগদ প্রণামী জমা পড়েছে 3,500 কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনার উপর গয়না। এই ধনরাশির একটা বড় অংশের কোনো হদিশ মিলছে না। নগদ টাকা এবং গয়নার পাশাপাশি মন্দিরের হেফাজত থেকে গায়েব দানে পাওয়ার রূপোর তৈরি ভূষণ্ডির কাকও। তদন্ত চলাকালীন আরো জানা গিয়েছে, ট্রাস্টের একাধিক শীর্ষকর্তা জানতেন মন্দিরের অনুদান চুরির বিষয়টি, কিন্তু পুলিশে কেন অভিযোগ দায়ের হলো না? তাহলে কি চুরির ঘটনা আড়াল করতে চাইছিল মন্দির কর্তৃপক্ষ? কার স্বার্থে বা কাকে বাঁচাতে অভিযোগ দায়ের হয়নি? সূত্রের খবর, অনুদান গোনার কর্মীদের বদলাতে চেয়েছিল ব্যাংক, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এখানেই প্রশ্ন, রাঘব বোয়ালরা আড়ালে থেকে যাচ্ছেন না তো? কংগ্রেস নেতা রাজীব শুক্লার সাফ কথা, এ পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে তারা নিতান্তই চুনোপুটি। রাঘব বোয়ালরা এখনো আড়ালে। যে চুরির অঙ্কটা কয়েকশো কোটি ছাড়িয়ে কয়েক হাজার কোটির গণ্ডিতে, সেই চুরির বড় মাথারা জড়িত আছেই। তাদের খুঁজে বের করে শাস্তি দিতেই হবে। কংগ্রেস নেতার দাবি, দরকার পড়লে শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করুক। আদালতের তত্ত্বাবধানে তদন্ত হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত নিজে হস্তক্ষেপ করে দোষীদের শাস্তি নিশ্চিত করা।